আজ আমরা ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ পঞ্চম চ্যাপ্টার, 5th চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পড়ব। তার আগে একটা কথা বলা প্রয়োজন, এই চ্যাপ্টার মাধ্যমিকের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। কেননা এই চ্যাপ্টার থেকে শুধু এই চ্যাপ্টার থেকে 24 নম্বরের কোশ্চেন আসবে। শুধু যদি তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে যাও এবং এই চ্যাপ্টারটা ভালো করে করে যাও তো 24 নম্বর তো ধরা বাঁধা। মানে তোমাদের সব থেকে বেনিফিট হবে তোমরা যদি একটা চ্যাপ্টার উপরে সব থেকে বেশি ফোকাস করো। সব চ্যাপ্টার উপরে ফোকাস করবে, বাট এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তাই চলো এই চ্যাপ্টারের মধ্যে যতগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে আমরা দেখে নিই। আশা করছি এই ভিডিও কমপ্লিট করলে তোমরা এই চ্যাপ্টার থেকে যতগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন হতে পারে তা সব তোমাদের আয়ত্তে চলে আসবে। তা চলো দেখে নেওয়া যাক। নাইট্রোজেন চক্র থেকে যেসব কোশ্চেনগুলো রয়েছে আমরা আগে দেখে নেব। ওকে, পৃথিবীতে সব থেকে বেশি যে গ্যাসটি পাওয়া যায় সেটা কোন গ্যাস? নাইট্রোজেন। পৃথিবীতে সব থেকে বেশি পাওয়া যায় কোন গ্যাস? নাইট্রোজেন। ওকে, নাইট্রোজেনের পার্সেন্টেজ কত আমরা জানি 78.09%। এটা এখানে নেই, হয়তো পরে আমরা পাবো। নিচের কোনটি নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? এখানে লেখা রয়েছে নাইট্রিফিকেশন, ইউট্রোফিকেশন, অ্যামোনোফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন। এর মধ্যে ইউট্রোফিকেশন নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। এইটা এ, সি, ডি এরা নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং ইউট্রোফিকেশনটা হচ্ছে গিয়ে যখন কোনো জলাশয়ে সবুজ আস্তরণ পড়ে যায় শ্যাওলার জন্যে বা কোনো প্রোটিনের জন্যে, তো তখন সেটা ইউট্রোফিকেশন আমরা বলা হয়, সবুজ শ্যাওলা যখন স্তর পড়ে যায়। ওকে, তো এটা সম্পর্কযুক্ত নয়। 3 নম্বর কোশ্চেন, নিচের যে উদ্ভিদটি নাইট্রোজেন ঘটিত নাইট্রোজেনের ঘাটতি মেটাতে পতঙ্গ ভক্ষণ করে তা কোনটা? কলসপত্রী উদ্ভিদ। কলসপত্রী উদ্ভিদ নাইট্রোজেনের ঘাটতি মেটাতে পতঙ্গ ভক্ষণ করে। ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, পরিবেশের একটি গুরুত্বপূর্ণ বিয়োজক হলো ব্যাকটেরিয়া। আমি ডাইরেক্ট শুধু অ্যান্সার বলছি, আমি অপশানগুলো বলছি না। কেন বলছি? শুধু যদি অ্যান্সার বলে যাই তাহলে তোমাদের মস্তিষ্কে শুধু অ্যান্সারগুলো টিক হয়ে থাকবে, তো সেটা পরবর্তীতে হেল্প করবে। মাটিতে উদ্ভিদের পক্ষে গ্রহণযোগ্য নাইট্রোজেন থাকে কী রূপে? NO2 এবং NO3 রূপে। ওকে, যদি তোমরা নাইট্রোজেন ফিক্সেশনটা ভালো করে দেখো তো সেখানে এটা পাবে, নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেনের আবদ্ধকরণ বা নাইট্রোজেনের স্থিতিকরণ। মাটিতে কি থাকে? নাইট্রোজেন NO2 এবং NO3 রূপে। একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম বলো। অ্যাজোটোব্যাক্টর। নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম কি? অ্যাজোটোব্যাক্টর। নিচের যে নাইট্রোজেন সংবন্ধকারী ব্যাকটেরিয়া নয় তা কোনটা? অ্যাজোটোব্যাক্টর। নাইট্রোজেন সংবন্ধকারী ব্যাকটেরিয়া নয়। মটর গাছের মূলে বসবাসকারী জীবাণু কোনটা? রাইজোবিয়াম। ওকে, শুঁটি জাতীয় উদ্ভিদ চাষ করলে মাটিতে যে উপাদানটি বৃদ্ধি পায় সেটা কোনটা? নাইট্রোজেন। কেননা এইসব গাছের শিকড়ে রাইজোবিয়াম থাকে। ওকে, নাইট্রোজেন মাটির উর্বরতা বৃদ্ধি করে। মাটিতে নাইট্রোজেন থাকা ভালো। 11 দাগের কোশ্চেন, বাতাসে নাইট্রোজেন গ্যাসের শতকরা পরিমাপ কত? 78.09%, যেটা প্রথমে বললাম। বাতাসের যে উপাদানটি উদ্ভিদ ও প্রাণীর সাধারণ সরাসরি গ্রহণ করতে পারে না সেটা কোনটা? নাইট্রোজেন। কেননা এই জন্যই তো নাইট্রোজেন চক্র। ওকে, নাইট্রোজেন আমরা সরাসরি গ্রহণ করতে পারি না, আমরা খাদ্যের মাধ্যমে, বায়ুর মাধ্যমে আমাদের শরীরে সেগুলো পুশ করি। যে উৎসেচকের সাহায্যে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া অবাধ পরিবেশে বায়ুর নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তরিত করে সেটির নাম কি? নাইট্রোজিনেজ। প্রোটিন, প্রোটোপ্লাজম, নিউক্লিক অ্যাসিড, ক্লোরোফিল ইত্যাদির গঠনের একটি প্রধান উপাদান কোনটা? নাইট্রোজেন। প্রোটিন, প্রোটোপ্লাজম, নিউক্লিক অ্যাসিড, ক্লোরোফিল এদের প্রধান উপাদান কি? নাইট্রোজেন। অ্যামোনিয়া থেকে নাইট্রেটের উৎপাদনকে কি বলে? নাইট্রিফিকেশন। ইম্পর্টেন্ট কোশ্চেন, বায়ু থেকে গ্যাসীয় নাইট্রোজেন গ্রহণকারী একটি নীলাভ সবুজ শৈবাল অ্যানাবিনা। ওকে, ইম্পর্টেন্ট কোশ্চেন, মাটিতে বসবাসকারী এবং নাইট্রোজেন সংবন্ধনকারী একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কি? মাটিতে বসবাসকারী এবং নাইট্রোজেন সংবন্ধনকারী একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হলো ক্লস্ট্রিডিয়াম।
ক্লস্ট্রিডিয়াম। যেসব ব্যাকটেরিয়া বায়ুর মৌল নাইট্রোজেনকে নাইট্রোজেনের বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে ধরে রাখতে সাহায্য করে তাদেরকে কি বলে? নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া। 19 দাগের কোশ্চেন, ব্যাসিলাস মাইকোয়েডিস কোন ধরনের ব্যাকটেরিয়া? অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া। ওকে, এখানে 3 ধরনের ব্যাকটেরিয়া নাম মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া, তারপরে নাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া আর ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া মনে রাখবে। আচ্ছা, সিউডোমোনাস এক প্রকার কোন ধরনের ব্যাকটেরিয়া? সিউডোমোনাস এক প্রকার ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া। আমরা অ্যামিনোফাইং ব্যাকটেরিয়ার নাম জানলাম। অ্যামিনোফাইং ব্যাকটেরিয়ার নাম কি? ব্যাসিলাস মাইকোয়েডিস। আর ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়ার নাম হচ্ছে গিয়ে সিউডোমোনাস। এবং নাইট্রোজেন মোচনকারী একটি ব্যাকটেরিয়া হলো থায়োব্যাসিলাস। নাইট্রোজেন মোচনকারী ব্যাকটেরিয়া হলো থায়োব্যাসিলাস। মাটির নাইট্রেট বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্রিয়ার প্রথমে অ্যামোনিয়া এবং পরে নাইট্রোজেন গ্যাসে রূপান্তরিত করে বায়ুমণ্ডলে। একে কি বলে? একে বলা হয় ডিনাইট্রিফিকেশন। ওকে, সংজ্ঞাটা আরেকবার দেখে নাও, ভালো হবে। মানুষের ক্রিয়াকলাপে নাইট্রোজেনের যে যৌগগুলো পরিবেশে বৃদ্ধি ঘটছে সেগুলো কোনটা? সব কটাই, N2O, NO, NH3 সবগুলো। যে পদ্ধতিতে অম্লবৃষ্টি সৃষ্টি হয় তাকে কি বলে? অম্লীকরণ বলা হয়। একটি নাইট্রোজেন ঘটিত গ্রিনহাউস গ্যাস কোনটা? নাইট্রোজেন ঘটিত গ্রিনহাউস গ্যাস হলো N2O। ওকে, ওজোন গহ্বর সৃষ্টিতে দায়ী নাইট্রোজেন ঘটিত যৌগটি হলো NO এবং NO2। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নাইট্রোজেনের যৌগগুলো হলো কোনটা? NO2, NO, HNO3। ওকে, এবারে আমরা নাইট্রোজেন উপরের থেকে যতগুলো কোশ্চেন হতে পারে সেগুলো দেখলাম। এইবারে আমরা দেখব যে পরিবেশ দূষণ সংক্রান্ত যে কোশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে রয়েছে। দেখা যাক, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনের শিল্প থেকে উদ্ভূত বায়ু দূষক হলো কোনটা? CFC। রেফ্রিজারেশন, এসি এগুলো থেকে কোন গ্যাস রিলিজ করে? CFC। অ্যারোসলের ব্যাস কত? অ্যারোসলের ব্যাস হলো 1 মাইক্রনের কম। 1 মাইক্রন মানে 1 মিটারের প্রায় 10 লক্ষ ভাগের 1 ভাগ। মানে কত ছোট আন্দাজ করতে পারছো? তো এর ব্যাস হলো 1 মাইক্রনের থেকে কম। যেগুলোর জন্য বাতাসে বেশি কুয়াশা পড়ে, বাতাসে বেশি ফগ জমে, তো সেইগুলোকে বলা হয় অ্যারোসল টাইপের, যাদেরকে সাধারণত আমরা খালি চোখে দেখতে পাই না, এগুলো খুব ছোট হয়। ওকে, শিল্প এলাকায় ঘনত্ব বেশি দেখা যায় কেন? শিল্প এলাকায় এসবের ঘনত্ব বেশি দেখা যায় এই জন্য যে সালফার ডাইঅক্সাইড গ্যাসের সব থেকে বেশি রিলিজ করে ইন্ডাস্ট্রি এরিয়া থেকে। সালফার ডাইঅক্সাইডের গ্যাসের প্রভাবে শ্বাসনালীর প্রদাহ হয়। হ্যাঁ, অবশ্যই। সালফার ডাইঅক্সাইডের প্রাকৃতিক উপাদান কি? সালফার ডাইঅক্সাইডের প্রাকৃতিক উপাদান হলো ভলক্যানো বা আগ্নেয়গিরি। বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক মাত্রা কত? বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক মাত্রা হচ্ছে গিয়ে 0.3%। গ্রিনহাউস গ্যাস নয় কোনটা? অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয় এই অপশনগুলোর মধ্যে। CO, SO2, NO কি? প্রগৈণ দূষণকারী পদার্থ। প্রগৈণ দূষণকারী পদার্থ। H2O, PAN, HNO3 এগুলো কি? এগুলো হচ্ছে প্রাথমিক দূষণকারী পদার্থ। ওকে, প্রাথমিক দূষণকারী পদার্থ। প্রকৃতিতে মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার সবচেয়ে বড় উৎস কোনটা? এটা মনে রাখবে, ধানের ক্ষেত রিলেটেড। জলাভূমিতে থাকা অণুজীবদের অবাধ শ্বসন। জলাভূমি, ধানের ক্ষেতে জল থাকে, ধানের জমি, জলাভূমিতে থাকা অণুজীবদের অবাধ শ্বসন। গ্রিনল্যান্ডের বরফ স্তরে যে ধাতুর দূষণ দেখা যায় সেটা কোন ধাতু? সীসা। অন্য কোনো কিছুতে দাগ মারবে না। গ্রিনল্যান্ডের সীসার দরুন ধাতুর দূষণ দেখা যায় ও স্তরে, বরফ স্তরে। ওকে, জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনে তৈরি হয় কোনটা? কার্বন মনোক্সাইড। ওকে, 13 দাগের কোশ্চেন, নিচের যেটি জীবাশ্ম জ্বালানি তা হলো এই তো খনিজ তেল এবং কয়লা। ওকে, অম্ল বৃষ্টি বলা হয় যখন বৃষ্টি জলের pH এর মান 5-এর কম হয়। অম্ল বৃষ্টির প্রধান উপাদান কি? অম্ল বৃষ্টির প্রধান উপাদান হলো সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। অম্ল বৃষ্টির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কি হয়? মার্বেলের তৈরি স্থাপত্য নিদর্শন। এই জন্য দেখেছো ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে তাজমহল, এই ধরনের যে প্যালেসগুলো রয়েছে বা পাথরের রয়েছে সেগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এই অ্যাসিড বৃষ্টির প্রভাবে।
অ্যাসিড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হবে না কোনটি? বিড়লা প্ল্যানেটেরিয়াম। বায়ুমণ্ডলের ওজনের স্তরটি কোন স্তরে দেখতে পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করে যে গ্যাসটি, তার নাম কি? সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম কি? কার্বন ডাইঅক্সাইড। প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কি? কার্বন ডাইঅক্সাইড। এই আর ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে কোনটা? সিএফসি। ওজোন স্তরকে সব থেকে বেশি ক্ষতি করে ক্লোরোফ্লোরোকার্বন এবং প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড। বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত? বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ আমরা আগে দেখেছি 78.09%। বায়ুতে সালফার ডাইঅক্সাইডের গ্যাসের প্রধান উৎস কি? জল তাপবিদ্যুৎ কেন্দ্র। ওকে, জলবিদ্যুৎ কেন্দ্র থেকে কোথায়? এ তো হবে না, তো তাপবিদ্যুৎ কেন্দ্র হবে নিশ্চয়ই। উদ্ভিদের যে অংশ সাধারণত বায়ু দূষণ ঘটায় তা হলো পরাগরেণু। ধোঁয়াশা সৃষ্টি হয় কখন? ধোঁয়াশার সঙ্গে কুয়াশা মিলে ধোঁয়াশা সৃষ্টি হয়। একটি বিষাক্ত শ্বাসরোধকারী গ্যাসের নাম বলো। বিষাক্ত শ্বাসরোধকারী গ্যাসের নাম হলো কার্বন মনোক্সাইড। ওজোন স্তর দেখা যায় আবহমণ্ডলের যত উচ্চতার মধ্যে, তা হলো 20 থেকে 50 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন স্তর দেখা যায়। পিআইএন এর পুরো নাম কি? পিআইএন এর পুরো নাম হলো পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। সিএফসি গ্যাস নির্গত হয় কোথা থেকে? সিএফসি গ্যাস নির্গত হয় ফ্রিজ তৈরির কারখানা থেকে, তো ফ্রিজ থেকে তৈরি হবে। ফোমের গদি তৈরির কারখানা থেকে নির্গত হয় সিএফসি। ডাইঅক্সিন নামক দূষণ পদার্থ বায়ুতে মিশে প্লাস্টিকজাত পদার্থের দহনের ফলে। জলাশয়ের পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনাকে কি বলা হয়? ইউট্রোফিকেশন, যেটা আমি প্রথমে বলছিলাম। ওকে, ভারতের আর্সেনিক সমস্যা খুব বেশি কোথায়? উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মানুষ সব থেকে বেশি উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মানুষ সব থেকে বেশি আর্সেনিকের প্রভাবে পড়ে আর কি। ওকে, এসপিএম এর উদাহরণ কোনটা? পরাগরেণু। ওকে, সিওডি এর সাহায্যে মাপা হয় কি? জলদূষণের মাত্রা। সিওডি, ওকে, মনে রাখবে জলদূষণের মাত্রা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অনেকে জানবে। জলদূষণ পরিমাপের ব্যবহৃত ব্যাকটেরিয়া কোনটা? কোলাই। জলের বিওডির মাত্রা বৃদ্ধি যা নির্দেশ করে তা হলো জলদূষণ। 37 দাগের কোশ্চেন হচ্ছে গিয়ে কি? বিওডি বৃদ্ধি পেলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বাড়ে, কমে, হ্রাস পায়, এইসব হ্রাস পায়। বিওডি মানে নোংরাই না, তো সেগুলো বৃদ্ধি পেলে অক্সিজেনের অভাব, তো অক্সিজেন তো কমবেই। জলদূষণের সবচেয়ে বেশি পরিমাণ ঘটে কোনটা? কাগজ ও চর্মশিল্প সব থেকে বেশি পরিমাণে ঘটে। জলাভূমিতে থাকা অণুজীবদের দ্বারা অনুভূতি হয় কোনটা? মিথেন। ওকে, শৈবাল নিঃসৃত ক্ষতিকরণের টক্সিন কি? নিউরোটক্সিন। ওকে, নিউরোটক্সিন। শৈবাল নিঃসৃত ক্ষতিকর টক্সিন কি? নিউরোটক্সিন। জলে উপস্থিত একটি প্রোটোজোয়া নাম কি? অ্যান্টিমিবা হিস্টোলাইটিক। যে ধাতব পদার্থগুলো বেশি মাত্রায় জল দূষণ ঘটায় সেগুলো হচ্ছে গিয়ে সীসা এবং পারদ। জলে খুব বেশি মাত্রায় ইউট্রোফিকেশনের সমস্যা সৃষ্টি করে সালফেট যৌগ সব থেকে বেশি। সিওডির পুরো নাম কি? সিওডি এর পুরো নাম হলো গিয়ে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। পানীয় জলের পিএইচের 7 অনুমোদন মান হচ্ছে গিয়ে 6.5 থেকে 8.5। তোমরা জানো যে পিএইচ খুব একটা নিউট্রাল, কোনো কিছুকে অ্যাসিড এবং বেসের মিডিল পর্যায়ে রাখতে সাহায্য করে। যদি 2:1 হয় তো সেটা হচ্ছে গিয়ে অ্যাসিড হয়ে যাবে, এবং 13, 14 এগুলো এই ধরনের কোনো কিছু হলে সেটা আম্লিক টাইপ হয়ে যাবে। তো পিএইচের মান বোঝা এবং জানা খুব ইম্পর্টেন্ট। বিওডি এর সাহায্যে মাপা হয় অক্সিজেনের চাহিদা। ইউট্রোফিকেশনের সমস্যার ফলে জলে কি বৃদ্ধি পায়? জলে বৃদ্ধি পায় হচ্ছে গিয়ে শৈবাল বৃদ্ধি পায়। হ্যাঁ, অবশ্যই। নিচের যে গ্যাসটির অপসারণের উদ্ভিদের সাহায্য করে সেটি হলো কার্বন ডাইঅক্সাইড।
নিচের যে গ্যাসটির অবস্থান উদ্ভিদে সাহায্য করে সেটা হলো 3 ppm। নিচের যে গ্যাসটির অপসারণে উদ্ভিদ সাহায্য করে সেটির নাম কি? 3 ppm। একটি সবুজ জলাশয়কে বলা হয় ইউট্রোফিক। একটি সবুজ জলাশয়কে বলা হয় ইউট্রোফিক। অ্যামিবিয়াসিস এবং জিওয়ার্ডিয়াসিস এগুলো কি? প্রোটোজোয়া ঘাটতি রোগ। প্রোটোজোয়া ঘাটতি দুটো রোগের নাম কি? অ্যামিবিয়াসিস, জিয়ার্ডিয়াসিস। ওকে। সর্বাধিক জৈব বিবর্ধন ঘটে যে কীটনাশকের তা কোনটা? ক্লোরিনেটেড হাইড্রোকার্বন। নাইট্রোজেন ঘটিত সার থেকে মানবদেহে সংক্রমিত রোগের সংখ্যা? গ্লোবিনেমিয়া। নাইট্রোজেন ঘটিত সার থেকে মানবদেহে সংক্রমিত রোগের নাম। ওকে। জল দূষণের সজীব দূষকগুলো কোনটা? 54। জলদূষণের সজীব দূষকগুলো হলো কৃমি, পরজীবী, কীট, জলজ পোকা ইত্যাদি। পানীয় জল আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হলো 0.05 ppm। অদ্রাব্য জলদূষক প্রধান উৎস কোনটা? প্লাস্টিক। জলবাহিত একটি রোগের নাম? এটা ম্যালেরিয়া হবে। ওকে, এটা হেপাটাইটিস নয়। জলবাহিত রোগের নাম কি? ম্যালেরিয়া। এটা ভুল আছে। 58। ভূগর্ভস্থ জলের দূষণের প্রধান কারণ কোনটা? আর্সেনিক। সাবান বা ডিটারজেন্ট উপস্থিতি যে রাসায়নিক বেশি জলদূষণ ঘটে সেটা হচ্ছে গিয়ে সালফেট। কলেরা হলো একটি জলবাহিত রোগ। স্বল্পোন্নত দেশগুলিতে জলদূষণের ঘটে প্রধানত মানুষ ও গবাদি পশুর বর্জ্য পদার্থ থেকে। ওকে, কারণ সাধারণ মানুষ আমরাই তো বেশি নোংরা করে থাকি না, মানুষ বা গরু ছাগল এসবগুলো জলে। ওকে। জৈব রাসায়নিক জলদূষণ ঘটে প্রধানত ডিটারজেন্ট থেকে। অধিক মাত্রায় মৃত্তিকা দূষণ ঘটায় কোনটা? অধিক মাত্রায় মৃত্তিকা দূষণ ঘটায় সীসা, আর্সেনিক, ক্যাডমিয়াম এটসেট্রা। কৃষিকাজে মৃত্তিকা দূষণ রোধের সবচেয়ে ভালো উপায় কি? অর্গানিক ফার্মিং, যার আজকাল খুব বেশি চর্চাও হচ্ছে পৃথিবীতে। মাটি দূষণের ফলে সবচেয়ে ক্ষতি হয় কার? কেঁচোর। ওকে, কারণ কেঁচোর মারা যায় না, মাটিতেই তো থাকে, তো রাসায়নিক সার যখন আমরা ইউজ করি সেগুলো মারা যায়। মাটি দূষণ ঘটায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ফ্লাই অ্যাশ। ওকে। মাটির দূষণের কারণ কি? লবণাক্ততা বৃদ্ধি পেলে মাটির দূষণ হয়। জৈবরূপে বিয়োজিত হয় না প্লাস্টিক তো পচে না, বিয়োজন হওয়া মানে সেটা নষ্ট হয়ে যাওয়া। প্লাস্টিক নষ্ট হয় না তাড়াতাড়ি। পুনঃচক্রীকরণ সম্ভব নয় কয়লা একবার জ্বললো, পুড়লো, শেষ হয়ে গেল। পুনঃচক্র মানে পুনরায় কি তাকে ফিরে পাওয়া সম্ভব নয়। অজৈব সার ব্যবহার করলে জমির লবণাক্ততা বৃদ্ধি পায়। জমির অম্লত্ব বাড়ে সরু পাতার গাছ লাগালে। ওকে। জলে প্ল্যাঙ্কটন দ্রুত প্রজনন ও বৃদ্ধির ফলে জলাশয়ে তার ঘনত্ব বৃদ্ধি পায় এবং ইউট্রোফিকেশন ঘটে। এই ঘটনাকে কি বলে? অ্যালগাল ব্লুম। আমি বলেছি অ্যালগাল ব্লুম আর ইউট্রোফিকেশন অনেকটা সেম টাইপের, এটা ভালো করে দেখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, অ্যালগাল ব্লুম। কোন প্রকার শস্য চাষে মাটির উর্বরতা বাড়ে? ডাল। কারণ কেন বাড়ে? ডাল কোথায় সবথেকে বেশি চাষ হয়? রাজস্থানে বেশি চাষ হয়। ডালের শিকড়ে হচ্ছে গিয়ে রাইজোবিয়াম থাকে, রাইজোবিয়াম হচ্ছে গিয়ে নাইট্রোজেন উৎপন্ন করে, সেই জন্যে মাটির উর্বরতা বাড়ে। যে সারটি মাটির অম্লতা কমায় সেটি কোনটা? পটাশ ঘটিত সার। মাটির গঠন ও জলধারণ ক্ষমতা বৃদ্ধি করে জৈব সার মানে আমরা যেগুলোকে গোবর জাতীয়, যা পচে যায়, মাটিতে ডাইজেস্ট হয়ে যায়। নাইট্রোজেন সংবন্ধনকরণের মাধ্যমে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে মটর জাতীয় উদ্ভিদ। ধান চাষের জমিতে অ্যাজোলা ব্যবহার করলে মাটিতে যার পরিমাণ বাড়ে তা হলো নাইট্রোজেন, ওই জন্য ধান চাষে অ্যাজোলা ব্যবহার করা প্রয়োজন। ইউরিয়া সার মাটিতে উপাদানের যে অভাব পূরণ করে তা হলো নাইট্রোজেন। ওকে। নিচের যে কীটনাশকটি উদ্ভিদ থেকে পাওয়া যায় তা হলো পাইরেথ্রাম। ডিডিটি হলো এক প্রকার ইনসেকটিসাইড। ওকে, যেসবগুলো ডিডিটি পোকা ধরে না, অনেক সময় গাছপালা পোকা ধরে, সেই জন্য
ডিডিটি ইউজ করা হয়। বেশি পরিমাণে শব্দ শোষণ করে এমন একটি বৃক্ষ কোনটা? পাইন, ফার, দেবদারু। যে প্রাবল্যের শব্দের সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি পায় 90 ডিবি ডেসিবেলের ঊর্ধ্বে, 90 ডেসিবেলের ঊর্ধ্বে শব্দ হলে আমাদের রক্তচাপ বৃদ্ধি পায়। ইম্পর্টেন্ট কোশ্চেন। গাড়িতে শব্দ দূষণের রোধ ব্যবহার করা হয় সাইলেন্সার, যাতে শব্দ কম হয়। শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের নীরব অঞ্চলের হিসেবে স্থিরীকৃত দূরত্ব হচ্ছে গিয়ে 100 মিটার। শব্দ দূষণের প্রকোপ থেকে বাঁচার জন্য ব্যবহার করা উচিত, কী ব্যবহার করা উচিত শব্দ দূষণের প্রকোপ থেকে? ইয়ার প্লাগ বা ইয়ার মাফ। শব্দ দূষণের কানের যে অংশ সবচেয়ে বেশি ক্ষতি হয় সেটি হলো ডেসিবেল। শব্দ দূষণে কানের যে অংশের সবচেয়ে বেশি ক্ষতি হয় সেটা হচ্ছে গিয়ে ডেসিবেল। ডেসিবেল শব্দের ইউনিট না, ওকে? ডেসিবেল হলো শব্দের ইউনিট। একটানা উচ্চ মাত্রার শব্দ শুনলে যে সমস্যার সৃষ্টি হয় সেটা হচ্ছে গিয়ে অডিটারি ক্লান্তি, শুনতে শুনতে ক্লান্তি হয়ে আসে, অডিটারি ক্লান্তি। শব্দ দূষণের কানের যে অংশ সবচেয়ে বেশি ক্ষতি হয় সেটা হচ্ছে গিয়ে অর্গান অফ কর্টি। শব্দ দূষণে কানের যে অংশের সবচেয়ে বেশি ক্ষতি হয় সেটা হচ্ছে গিয়ে অর্গান অফ কর্টি। এটা হচ্ছে গিয়ে 88 দাগ, 88, ওকে? এইখানে জাস্ট আরেকবার আমি দেখিয়ে দিই। এইখানে একটা কোশ্চেন লেখা রয়েছে, এক্ষুনি দেখলাম, শব্দ দূষণের কানের যে অংশটি সবচেয়ে বেশি ক্ষতি হয়। এই প্রশ্নটা ভুল রয়েছে, এটা হবে গিয়ে শব্দ মাপার যে ইউনিট সেটা কোনটা? ডেসিবেল। আর এটা হচ্ছে গিয়ে শব্দ দূষণে কানের যে অংশ সবচেয়ে বেশি ক্ষতি হয় সেটা হচ্ছে গিয়ে অর্গান অফ কর্টি। যে কম্পাঙ্কের শব্দ শোনা যায় তাকে তার রেঞ্জ কত? 20 থেকে 2 লাখ হার্জ। শব্দ দূষণের ফলে সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়? কেবল শারীরিক রোগ, মানসিক রোগ, শারীরিক মানসিক রোগ, দাঁতের রোগ, শারীরিক এবং মানসিক রোগ। শব্দ দূষণের সবচেয়ে মারাত্মক ফল হলো সম্পূর্ণ বধিরতা। বধিরতা মানে কালা হয়ে যাওয়া, আর শুনতে না পাওয়া। শহর অঞ্চলে পাখির সংখ্যা হ্রাসের প্রধান কারণ কি? শব্দ দূষণ, ওকে? শব্দ দূষণ, বায়ু দূষণ সবই তো হচ্ছে। শব্দ দূষণে পাখির মধ্যে বেশি ভয় সৃষ্টি করে, ওই জন্য তারা শহর থেকে চলে আসে। শরীর বৃত্তীয় ক্ষতি তুলনামূলকভাবে বেশি হয় শব্দের ড্যাশ মাত্রায়। 80 থেকে 90 ডেসিবেল শব্দ হলে শরীরের মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হয়। ইয়ার প্লাগ ব্যবহার শব্দ দূষণের অনুভূতি কতখানি কম হয়? 10 থেকে 45 ডেসিবেলের মধ্যে। ইলেকট্রিক হর্নের শব্দের মাত্রা 140 ডেসিবেল। শব্দ দূষণের প্রভাবে সাধারণ যে রোগটি হওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে গিয়ে টিনাইটাস। শব্দের মাত্রা কত ডেসিবেলের বেশি হলে আমাদের শরীরের ভিতরে ক্ষতি হতে শুরু করে? 85 ডেসিবেল, ওকে? 85 ডেসিবেল, 19 ডেসিবেল, কম বেশি এইরকমই দেওয়া থাকবে। বিশ্ব অ্যাজমা দিবস কবে? 5 মে, ওকে? খাদ্য শৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধির ঘটনাকে বলা হয় বায়োম্যাগনিফিকেশন। ইঁদুরের ভ্রূণের বৃদ্ধির হ্রাস পায় যার প্রভাবে, তা হলো শব্দের প্রাবল্য বৃদ্ধিতে, ওকে? এইবার আমরা এই চ্যাপ্টার মধ্যে পরিবেশ এবং মানব জনসমষ্টি নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একবার দেখব। জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার কত আমাদের দেশে, পৃথিবীতে? 1.2%, ওকে? সারা পৃথিবীর জনসংখ্যা 100 কোটি ছুঁয়েছিল কবে? 1830 সালে। সারা বিশ্বে প্রতি বছর কত সংখ্যক মানব শিশু ভূমিষ্ঠ হয়? প্রায় 130 মিলিয়ন। 130 মিলিয়ন একদম পারফেক্ট হিসেব নয়, একটা অ্যাভারেজ হিসেব, ওকে? গড় হিসেব। অত্যাধিক জনসংখ্যা সংকটের মূল কারণ হলো কোনটা? জনবিস্ফোরণ। ভারতের পরিবেশ সংকটের মূল কারণ কি? জনসংখ্যা বৃদ্ধি। বর্তমান পৃথিবীর জনস্ফীতির হার হলো হ্রাসের দিকে। UNFPA এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। নির্দিষ্ট অঞ্চলের বা দেশের মোট জনসংখ্যাকে ওই অঞ্চলের বা দেশের মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব কি? নির্দিষ্ট অঞ্চলের বা দেশের মোট জনসংখ্যাকে ওই অঞ্চলের বা দেশের মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করলে পাওয়া যাবে জনসংখ্যা বা জনসংখ্যার জনঘনত্ব, ওকে? জীব সংখ্যার অনিয়ন্ত্রিত বৃদ্ধি লক্ষ্য করা যায় কোথায়? পরিবেশগত বাধার অনুপস্থিতিতে। যে প্রভাবকটি জনসংখ্যা বৃদ্ধির বিপরীতে কাজ করে তাকে বলা হয় পরিবেশগত বাধা। বিজ্ঞানের যে শাখায় জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে তার সম্পর্কিত আলোচনা করা হয় তাকে বলা হয় ডেমোগ্রাফি। 11 জুলাই দিনটি আমরা কী জন্য পালন করে থাকি? বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই।
কোনো স্থানের জনসংখ্যা যার মাধ্যমে হ্রাস পায় তাকে বলা হয় মৃত্যুর হার। সিগময়েড বৃদ্ধির গ্রাফের প্রারম্ভিক দশাকে কি বলা হয়? ল্যাগ দশা। সিগময়েড বৃদ্ধির গ্রাফের প্রারম্ভিক দশাকে বলা হয় ল্যাগ দশা। কোনো একটি জনঘনত্বের এক্সপোনেনশিয়াল বৃদ্ধি প্রকাশ করা হয় যার দ্বারা, সেটা হচ্ছে যে আকৃতির গ্রাফ। মৃত্যুর হারের সাপেক্ষে জন্মের হারের শতকরা অনুপাতকে বলা হয় ভাইটাল ইন্ডেক্স। ভাইটাল ইন্ডেক্স ইজ ভেরি ভেরি ভাইটাল, মনে রাখবে। কার্সিনোজেন ক্যান্সার সৃষ্টিতে সাহায্য করতে পারে কারণ এগুলো ডিএনএর পরিবর্তন ঘটাতে পারে। কার্সিনোজেন ক্যান্সার সৃষ্টি করে কেন? এগুলো ডিএনএর পর্যন্ত পরিবর্তন ঘটিয়ে দেয়। ফুসফুস ক্যান্সারের জন্য দায়ী হলো কোনটা? রেডন গ্যাস। ফুসফুস ক্যান্সারের জন্য দায়ী হলো রেডন গ্যাস। রেডন গ্যাস যে তেজস্ক্রিয় মৌল থেকে উৎপন্ন হয়, ইউরেনিয়াম থেকে রেডন গ্যাস উৎপন্ন হয়, আর এটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর। ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ কোনটা? ধূমপান। ওকে, ফুসফুস ক্যান্সারের কারণ আমরা আগেবার রেডন পেয়েছি, আর এখানে আবার আমরা ধূমপানও পেয়েছি। শ্বাসনালী ও ব্রঙ্কাসের সংকোচনে শ্বাস প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তাকে বলা হয় অ্যাজমা। তাকে বলা হয় কি? অ্যাজমা বলে। বিশ্ব অ্যাজমা দিবস কবে? 5 মে। আচ্ছা, ফুসফুস ও টিউবারকুলোসিসের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? মাইকোব্যাকটেরিয়া। ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। ফুসফুসের কলাকোষের অনিয়ন্ত্রিতভাবে বিভাজনের ফলে ফুসফুসের কাজে বাধা সৃষ্টি হলে তাকে কি বলে? ফুসফুসু ক্যান্সার। বিশ্ব ক্যান্সার দিবস কবে? ইম্পর্টেন্ট কোশ্চেন, 4th ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। ওয়ার্ল্ড ক্যান্সার ডে ইজ অন 4th ফেব্রুয়ারি। বায়ুতে O2 এর পরিমাণ কত থাকে? 14%। বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত থাকে? 5.6%। ফুসফুসের বায়ুথলি চুপসে গেলে তাকে কি বলা হয়? অ্যাটোলেক্টোসিস। ওকে। একটি দীর্ঘকালীন শ্বাসতন্ত্রের নাম কি? দীর্ঘকালীন শ্বাসতন্ত্রের নাম হলো অ্যাজমা। ফুসফুসীয় কলাকোষে বিনষ্টকারী যে রোগ ফুসফুসের সম্প্রসারণশীলতা কমে তাকে বলা হয় এমফাইসিমা। ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলা হয়? অঙ্কোজিন। দেহের কলাকোষে অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে সারা দেহে ছড়িয়ে পড়াকে কি বলে? মেটাস্ট্যাসিস। নিচের কোন বক্তব্যটি ত্রুটিপূর্ণ? ক্যান্সার সৃষ্টির অন্তিম ধাপে টিউমার সৃষ্টি হয়। নিচের যেটি ক্যান্সার সৃষ্টি করতে পারে তা হলো কোনটা? ফর্মালডিহাইড। সক্রিয় ও নিষ্ক্রিয় ধূমপানের কারণে কি হয়? ফুসফুসও ক্যান্সার হতে পারে সক্রিয় ও নিষ্ক্রিয় ধূমপানের কারণে। নিচের কোনটি ক্যান্সারের কারণ নয়? সবকটাই ক্যান্সারের কারণ, একমাত্র নাইট্রোজেন গ্যাস ভালো। প্রাকৃতিক বৃক্ষ কাকে বলা হয়? জলাশয়কে। বায়োপসি কখন করা হয়? ক্যান্সার নির্ণয়ের জন্য বায়োপসি করা হয়। ফুসফুসে বায়ু চলাচলের প্রধান পথে প্রদাহ হলে যক্ষা। ব্রঙ্কাইটিস লক্ষণগুলো কি? নাক অবরুদ্ধ। ব্রঙ্কাইটিস হলে নাক বন্ধ হয়ে আসে। ওকে, এবার এই চ্যাপ্টারে জীববৈচিত্র্য এবং সংরক্ষণ। জীববৈচিত্র্য শব্দটা প্রথম ব্যবহার করে W.G. রোসেন। ওকে, কে ব্যবহার করে? W.G. রোসেন। একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে বলা হয় গামা বৈচিত্র্য। আচ্ছা, এখানে গামা বৈচিত্র্য, আলফা বৈচিত্র্য এবং বিটা বৈচিত্র্য খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে আলফা, বিটা এবং গামা বৈচিত্র্য কী এবং পার্থক্য কোথায়। আলফা বৈচিত্র্য বলতে কি বোঝায়? আলফা বৈচিত্র্য বলতে বোঝায় কমিউনিটি বৈচিত্র্য। সারা বিশ্বের জীববৈচিত্র্য হটস্পটের মোট সংখ্যা কটা? 34টা। হটস্পট ধারণাটি সবার প্রথম কেউ পরিবর্তন করেন? নরম্যান মায়ার্স। হটস্পট ধারণা সবার প্রথম কেউ পরিবর্তন করেন? নরম্যান মায়ার্স। ex-situ কনজারভেশনের একটি উদাহরণ হলো বীজ ব্যাংক। ex-situ প্রকৃত যে জায়গা সেখান থেকে বাইরে বের করে যখন আমরা তাকে প্রিজার্ভ করার চেষ্টা করি সেটা হচ্ছে গিয়ে ex-situ। প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ হলো কি? জাতীয় উদ্যান। ভারতীয় পার্লামেন্টের জীববৈচিত্র্য আইন পাশ হয় কবে? 2002 সালে। বন্যপ্রাণী নিরাপত্তা আইনের প্রথম সংশোধন করা হয় কোন সালে? 1972 সালে। বন্যপ্রাণী নিরাপত্তা আইন 1972-এ প্রথম সংশোধন করা হয়
যে সালে, সেটি কোনটা? 1991 সালে প্রথম সংশোধন করা হয়। আমাদের দেশে জাতীয় উদ্যানের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে কারা? কেন্দ্রীয় সরকার। বায়োস্ফিয়ার রিজার্ভ কেন্দ্রে যে অঞ্চলটি থাকে তাকে কি বলা হয়? কোর অঞ্চল। অভয়ারণ্য IUCN বিভাগের অন্তর্গত, তা হলো 4। কোন বিভাগের অন্তর্গত? 4। এটা সংবিধান থেকে। আচ্ছা, জীববৈচিত্র্যের প্রাচুর্যযুক্ত বাস্তুতন্ত্রের অঞ্চলকে কি বলা হয়? হটস্পট বলে। শিমলিপাল সুন্দরবন মানস হলো এক ধরনের বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে। বর্তমান ভারতের জীব ভৌগোলিক অঞ্চলের সংখ্যা কটা? বর্তমানে ভারতের জীব ভৌগোলিক অঞ্চলের সংখ্যা হলো 10টি। নিচের যেটি ইনসুটি কনজারভেশনের অন্তর্গত সেটা কোনটা? ইনসুটি ন্যাচারাল কোনটা? জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, চিড়িয়াখানা। ইনসিটু নয়, বাকিগুলো সব ইনসিটু। সারা পৃথিবীতে স্বীকৃত 34টি বৈচিত্র্য হটস্পটের মধ্যে ভারত রয়েছে কটা? 4টে মাত্র। আচ্ছা, অসমের কাজিরাঙ্গা অরণ্য ও যে প্রাণীর সংরক্ষণের জন্য বিশেষভাবে খ্যাত সেটা হচ্ছে গিয়ে একশৃঙ্গ গন্ডার। তো আচ্ছা, আসামের কাজিরাঙ্গা তাহলে কী জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডারের জন্যে। নিরক্ষীয় অঞ্চলে থেকে প্রজাতির বিলুপ্তির প্রধান কারণ কি? অরণ্য ধ্বংস। গন্ডার নিম্নলিখিত ভারতীয় রাজ্যের একটি উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ। কোথায়? আসাম। আমাদের দেশে কত ভারতীয় রাজ্যের একটি উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ? এটা হচ্ছে 1973 থেকে। ভূপৃষ্ঠের যতভাগ অঞ্চল ভারতের অধীনে ছিল সেটা হচ্ছে কি 2%, জানো তো সবাই। ভারতের প্রাপ্ত উদ্ভিদ প্রজাতি এবং সমগ্র পৃথিবীর উদ্ভিদ প্রজাতির 11%। ওকে। বিপদগ্রস্ত প্রজাতির তালিকা প্রকাশ করা হয় নিচের যে সংস্থা থেকে, তার নাম কি? IUCN। ওকে। আমাদের দেশের একটি জীববৈচিত্র্যের হটস্পট হিসেবে পরিণত হয়েছে কোনটা? পশ্চিম ঘাট। তো আজ আমাদের চ্যাপ্টার এই পর্যন্ত শেষ হলো। আশা করি এর মধ্যে থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের কমন চলে আসবে। 30 মিনিটের ক্লাস প্রায়, একটু মন দিয়ে অবশ্যই দেখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং একটা অনুরোধ করব যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশান আমাদেরকে খুব মোটিভেট করে ভিডিও বানানোর জন্য এবং তোমাদের সাহায্যের জন্য, ভাইস ভার্সা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।